আমি কিন্তু কাঁদছি না, আমার কান্না আসে না। আমি সালমান শাহ মারা যাওয়ার পরে, ইমন মারা যাওয়ার পরে আমি কাঁদতে পারি নাই, কারণ কান্নার আমার কোনো সুযোগ ছিল না। আমি মারা গেছে শুনি নাই, না জেনে আমি গেছি। এখন আমি জানতে পারছি সালমান শাহকে ক্লোরোফর্ম করা হয়েছে, হাত পা বাঁধা হয়েছে, এখন আমি অসুস্থ হচ্ছি। এখন বুঝতে পারছি যে আমার ছেলে মারা গেছে, কিভাবে মারা গেছে এইসব তো কেউ আমাকে বলে নাই। আমার ছেলে জীবিত, সে সেন্সলেস হয়ে গেছে, ওইভাবে বের করে আনছি। ও আপনার নিয়ে গেলাম হলি ফ্যামিলিতে, গিয়ে মনে হলো ওরা প্রস্তুত ছিল, ওরা কেউ হাত দিল না। আমাকে বললো, আমি সংক্ষেপে বলছি, ওরা আমার হাজব্যান্ড, আমি যখন নামাই নিলাম উপর থেকে, আমরা ঘরে গিয়ে দেখলাম আমার ছেলে অসুস্থ পড়া। আমি দেখতে তার ডাকলাম, দুজন, একজন তেল দিচ্ছে আমার আবুল, আর একটা চাইনিজ মেয়ে হাতে হাতে তেল দিচ্ছে 2 হাত ধরে। আমার হাজব্যান্ড, আমি আর আমার ছোটো ছেলে ঢুকছি, আর কেউ ছিল না ওখানে। 15 দিন আগে একটা ছেলে বলে গেছিলো যে সালমান শাহকে হত্যা করা হবে, মেরে ফেলবে, আপনি বাঁচাতে চাইলে তার কাছে নিয়ে আসেন। আমার ছেলে বলছে ছেলেটা এডিক্ট, কি উল্টোপাল্টা বলছে। ওই ছেলেটাকে দেখলাম লিফটে নেমে যেতে, ভিজা গায়ে, খালি গায়ে, তার কাঁধে একটা লাল গামছা, আর উপরে ওই যে ডলির ছেলে বলে একটা খ্যাত, একটা আমার বাসার কাজের ছেলের বুয়ার ছেলে, ওকে নিয়ে নেমে যাচ্ছে। সে কিন্তু আমাকে বললো এখানে যে আপনাকে বলেছিলাম আপনার ছেলেকে বাঁচাতে পারবেন না, যান গিয়ে দেখেন, বলে সে আর পাশের লিফটে নেমে গেল। আমি আর কিছু জানলাম না, ঘরে ঢুকলাম। সালমান শাহ ইমনের ঘর যেমন ঠিকঠাক থাকতো আগে, পরিপাটি সুন্দর, মনে হচ্ছে না এমন কোনো ঘটনা ঘটছে এখানে। ডাইরেক্ট আমরা রুমে গেলাম, রুমে গিয়ে দেখলাম ইমনের খাটে যেদিকে মাথা রাখার কথা ওইদিকে পাও, যেদিকে পাও রাখার কথা ওইদিকে মাথা, সে শুয়ে আছে, একটা গেঞ্জি পরা, কালার মনে নাই, ইয়েলো একটা প্যান্ট পরা, দুজন তেল দিচ্ছে। আমরা ঢুকতে দেখে ওরা চলে যাচ্ছিল। আবুলকে আমার হাজব্যান্ড বললো যে একজন ডাক্তার ডেকে নিয়ে আসো। তখন আমিও দৌড়ে গিয়ে আমার ছেলেকে চুমা দিলাম, ডাকতেছি, ইয়ে করতে উঠে না, তখন বিছনায় উঠে গেছি আমি। উঠে যখন পায়ের দিকে নাড়া দিয়েছি, পা ঠান্ডা হয়েছে কিনা আমি দেখতে গিয়ে দেখলাম নীল হয়ে গেছে পায়ের 10টা নখ। হাতে আসলাম ফিরত, যে কী হলো, হাতেও দেখলাম 10টা নখের হাফ সাইজ ইয়ে হয়ে গেছে, ঠোঁটটা নীল হয়ে গেছে। আমি ঠোঁটে চুমা দিলাম, বললাম বাবা ওঠ, আম্মা আসছি কিছু করে। পরে জানছিলাম আমেরিকান ভিসার আর ইয়েতে চেক করে ফোন করে যে এটা কেন। ওনারা বলছেন যে সাফোকেশনের কারণে লোক মারাও যেতে পারে, না হলে এভাবেই কমাতেও থাকতে পারে, সাফোকেটেড হওয়ার কারণে এই সিমটমগুলো দেখা গেছে। তখন আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি এখানে দাঁড়ায় আসো, কোনো আমার ছেলে তো মরে যাচ্ছে। ধরে কিন্তু কেউ নাই, সালমান শাহ স্ত্রী বা অন্য কোনো লোক নাই, একটা লোক বসা ছিল। আমরা যখন ঘরে ঢুকছি আমার হাজব্যান্ড বলছেন উচ্চামুটা কালো করে, আননোন একটু বিদঘুটে টাইপের লোক। আমরা ঢুকতে দেখে সে বেরোয় চলে গেল। আমার প্রশ্ন ওখানে সে কে ছিল। আচ্ছা, তারপরে যখন বিয়ে করলো, আবুল আসতেছে না, আমি তখন তাকে উঠাই নিছি। আমরা 3 জনে ধরাধরি করে, তখন কিন্তু আর কোনো মানুষ নাই, স্বামীটা তো ঘরেই ছিল, কিন্তু আমরা তো দেখি নাই। বের হয়ে যখন আধা ঘরে আসছি, তখন ওইখানে একজন মহিলা, ওদেরই বন্ধু, পরে শুনছি এটা আজিজ মোহাম্মদ ভাইয়ের গার্লফ্রেন্ড, সে কি নামটা ভুলে গেছি আমি এই সময়ে। যাই হোক, ও আমাকে এসে বলতেছে হু দ্য হেল ইউ আর, ওকে কোথায় নিয়ে যাচ্ছেন। তখন আমি রিপ্লাই করছি, আমার হাজব্যান্ড তাকে এসে বলছে আপনি কে। তখন আমি বলছি যে হু দ্য হেল ইউ আর, আই এম এ মাদার অফ সালমান শাহ। ইমন, আমার ছেলেকে আমি নিয়ে যাচ্ছি, তুমি কে, সরো। বলে আমরা নিয়ে লিফটের এই 5-6 বা 10 কদম ওখানে গিয়ে লিফটে আমরা উঠতে গেলাম। লিফটে উঠলাম, কিন্তু লিফটটা নিচে যায় না। উপরে আসার সময় এরকম হয়েছিল, লিফট আর নামে না। প্রায় 20 মিনিট আমরা, আমার হাজব্যান্ড লাথি দিচ্ছে, শব্দ করতেছে। 20 মিনিট পরে ধন করে লাফটা নেমে গেল। নামার পরে নিচে গিয়ে দেখলাম ওই যে কথিত বাদল খন্দকার, যে আগে 5 তারিখ রাত্রে সারা রাত ওখানে ছিল, মানে উনি জড়িত, সে ওখানে দাঁড়ানো দেখে আমরা, ইমনের আব্বা বললেন যে ই করেন, আপনি চলো বাবা আমার সাথে, ইমনকে নিয়ে হলি ফ্যামিলিতে যাইতে। সে যাবে না, কিন্তু কেন যাবে না সেটা তো বুঝতে পারলাম না। জোর করে আমাদের গাড়িতেই তুলে আমরা দুইজন, আমি আর আমার ছোটো ছেলে পিছনে শোয়া, বাদল খন্দকার আমার হাজব্যান্ড সামনে, আমরা হলি ফ্যামিলিতে দ্রুত চলে গেলাম। তখন বোধহয় 1টা বাজে, তো 1টা বাজে এরকম। হলি ফ্যামিলিতে গিয়ে দেখলাম একদম সুন্দর, ওই জায়গাটাও একদম সোজা, কোনো মানুষ নাই। ভিতরে ঢুকতে যখন গেলাম, ভিতরে গিয়ে দেখলাম একটা ছেলে বসে আছে স্টেতো গলায়। আমি তার স্টেতো ধরে টান দিয়ে বলছি, এতক্ষণ ধরে চিৎকার করতেছি, শুনো না আমার ছেলে মরে যাচ্ছে, উঠো। উঠে আনছি, উঠতে চায় না। উঠে আনছি, পরে এসে এরকম দেখলো, দেখে বললো এখানে তো ওনাকে দেখা হবে না, বাইরে অ্যাম্বুলেন্স আছে, আপনারা মেডিকেলে নিয়ে যান। আমি বললাম মেডিকেলে কেন, আমার ছেলে মরে যাচ্ছে, তুমি দেখো। বলে না, হবে না, বলে চলে গেলো। পরে গাড়ি থেকে তুলে আমরা অ্যাম্বুলেন্সে তুললো, ওরা গেলাম। তখন বাদল খন্দকার সন্ধ্যা মেডিকেলে গেলাম, গিয়ে স্ট্রেচার নামাই দিয়া অ্যাম্বুলেন্স এমনি চলে আসলো, কোনো পয়সা নিল না। বাদল খন্দকার নাই, আজ পর্যন্ত আর দেখি নাই আমি। আচ্ছা, তারপর ঢুকলাম, ওখানেও ডাক্তার আসে না, তাকে টেনে আনলাম, আবার ধরে টেনে একটা থাপড় দিছি আমি, উঠতেছে না দেখে। আমার তখন তো সেন্স নাই, আমি মেডিকেল হলি ফ্যামিলি থেকে আসছি, আমার ছেলে মরে যাচ্ছে, তোমরা বসে আসো, ডাকতেছি, উঠে আসো। ও উঠে আসলো, তো এত লাগায় না। আবার বলছে তুমি তো দেও, বুক দেখো আমার ছেলে। ও দূর থেকে এরকম দেখে মনে হলো যে জানা, বলতেছে উনি তো অনেকক্ষণ আগে চলে গেছে। আমি বলছি কি বলতেছো তুমি, কেন চলে যাবে, কোথায় চলে গেছে, বলে উনি মারা গেছে। তখন তো আমার সেন্স নাই, আমি তখনই বলছি যে স্ট্রেচারটা উঠাও, আমার ছেলেকে নিয়ে সেমিচে চলো। তখন ওই লোকটা সামনে এসে আটকাই দিছে, বলে না আপনি যেতে পারবেন না, আপনার ছেলেকে ম্যাজিস্ট্রেটের কাছ থেকে পারমিশন আনতে হবে, নেট যেতে দিবে না। বলে সে ট্রলিটা বারান্দায় নিয়ে রেখে দিল। তখন আমার হাজব্যান্ড জিজ্ঞেস করলেন ওকে কী করতে, উনি চলে গেলেন ম্যাজিস্ট্রেটের কাছে। আমি ওখানে থাকলাম, আমার ছোটো ছেলে কোথায় নাই, আমার খেয়ালও ছিল না।
ওখান থেকে আমার ছোটো ছেলে চলে গেছে তার ভাবিকে আনতে, মানে স্কাটন রোডে ইমনের বাসায়। ওখানে গিয়ে সে উপরে গিয়ে দেখলো যে ওই রুবি টুবিয়ারা বসে গল্প করতেছে, সামিরা বসা সুন্দর ওয়েল ড্রেসে। ও ভিতরে একটা রুমে ঢুকে বলছে ভাবি এদিকে উঠে আসো। রুমে গেছে, পরে বলছে যে ভাবি আমার ভাই কী হয়েছে। তো কী হয়েছে দিওন বলে আমি জানি না ভাই, আমি জানি না। বলে তুমি জানো না তো কে জানবে আমার ভাই কী হয়েছে। তখন সে দরজা লাগাই দিছে, সামিরা লাগাই দিয়ে মানে বিল্টুর পায়ে ধরে ফেলছে, ধরে বলছে ভাই আমি কিছু জানি না, আমাকে ছেড়ে দে ভাই, আমাকে ছেড়ে দে বলে টান দিয়ে দরজা খুলে দৌড় দিয়ে পালাই গেল। পরে শাহরান বের হয়ে দেখলো আর কোনো উপায় নাই, সে বাড়ির তালা দিয়ে, ও আর একটা ফ্রেন্ড ছিল আহরার, নামতে নেমে নিচে তালা দিয়ে নিচে নেমে আসছে, 4 তলায় এসে লিফটটা আটকে গেল। আটকে গেলে দরজা খুলে গেল, মানে ওকে দুইজনকে ধস্তাধস্তি করে কয়েকজন লোক নামাইতে চেষ্টা করলো। তখন ওখানে সামিরাকে দেখছে, সামিরা দাঁড়ানো, নামা ওই যে যাচ্ছে নামা। তো ওরা নামতে চায় নাই, নামে নাই, ওরাও ধাক্কা দিয়ে ফেলে লিফট আবার টিপ দিছে, দিয়ে নিচে নেমে গেছে। নিচে নামার পরে আবার মেইন গেট বন্ধ করে দিছে, মানে তাকে মেরে ফেলতে চাইছে। তখন অন্য একটা দেলওয়ার এসে দরজা খুলে দিয়ে বলছে ভাইয়া পালা। ওই পালাইয়া তারা মেডিকেলে আসছে। আচ্ছা, ইন দ্য মিন টাইম 10-12টা ছেলে হঠাৎ, আমি তো বলছি একটা চাদর দাও, দিল না মেডিকেলে, একটা চাদর দিল না শরীরটা ঢাকার জন্য। আমি কাঁদতেছি, আমি চুমা দিচ্ছি। আমার হঠাৎ মনে হলো যে আমি শুনছি মানুষ মারা গেলে পায়খানা হয়, তো আমার ছেলে যদি মরে গেছে হয়তো পায়খানা হয়েছে। আমি সব দিকে দেখলাম, দেখে প্যান্টের দিকে হাত ঢুকাইতে গিয়ে এখানে দেখি একটা প্যান্টের মধ্যে ট্যাগ লাগানো, মানে নতুন, পায়খানা পেশাব কিচ্ছু নাই, পরিষ্কার। আমি ওখানে কখনো ফিট হচ্ছি, কখনো উঠতেছি, এভাবে কিছুক্ষণ যাওয়ার পরে আবার এই 10-12 জন লোক, একদম এই আপনাদের মতো জোয়ান ছেলেরা, 22 থেকে 24 এরকম হবে, ওরা এসে বললো আন্টি আপনি চিন্তা করবেন না, আপনার ছেলেকে মেরে ফেলছে, আপনার ছেলে মারা গেছে, আমরা যদি এখন পোস্টমর্টম না করি তাহলে কিন্তু বিচার পাবো না বলে কথা বলতে বলতে আমি না না নিও না, আমার ছেলেকে আমি সিএমএইচে নিয়ে যাব। ওরা ট্রলি টেনে নেয় নাই, ট্রলিকে করারের মতো করে কাঁধে নিয়ে নিছে, নিয়ে তারা দৌড়াচ্ছে আর আমি পিছিয়ে দৌড়াচ্ছি। দৌড়াই নিয়ে মর্গের সামনে একটা বারান্দায় আমাদের ঢুকাই দিয়ে আমি আর আমার ছেলে লক করে দিয়ে চলে গেল। ইন দ্য মিন টাইম আমার হাজব্যান্ড আসছেন পারমিশন নিয়ে, তারাও আসলো, এসে মর্গে নিয়ে গেল ওকে নিয়ে। ওখানে আমার হাজব্যান্ডকে পাই না। এখন হাজব্যান্ডকে দেখলাম একটা রুমে, উনি বসে আছেন, উনি কাঁদতেছেন, চিৎকার করেই কাঁদতেছেন, আর কত পাশে পুলিশ একটা কাগজ দিয়ে তাকে বলতেছে সই করেন স্যার। এর মধ্যে আমি ঢুকে গেছি, ঢুকে আমি বললাম কোথাও সইটি করবে না, কোন সই করবেন না, আমার ছেলেকে নিয়ে আমরা সিএমএইচে যাবো। তো ওরা বলতেছে তো তাকে যে এটা পোস্টমর্টমের জন্য আপনি সই করবেন বলে সাইডে ওখানে সই দিল। এখন আমি খুঁজি শাহরান কই, বিল্টুকে তো পাই না। আবার সামনে আগায় গিয়ে দেখলাম আমার সালমান শোয়া। তখন আমার মাথায় একদম ঘুরে গেছে, আমি কাঁদতে ওকে একটুখানি দেখে আমি আমার শাহরান কই গিয়ে দেখি ছোট্ট একটা রুমে পুলিশরা ওকে দিয়েও কি লেখাচ্ছে। এই লেখাগুলোই কিন্তু পরবর্তীতে ওরা লেখাই নিছে যে এটা শাহরান নাকি সাক্ষী পোস্টমর্টমের। তো পোস্টমর্টম লাস্ট তো শোয়া, ছেলে তো শোয়া, আর এটা ছোটো করে। তখন ওকে টান দিয়ে তুলে আমি বলছি আমার একটা মরে গেছে আর আরেকটাকে তোমরা কি করতে আনছো এখানে, উঠো তোমরা। ওই আহরারেরও সই নিছে, এরও সই নিছে যে তারা পোস্টমর্টম দেখেছে, আই উইটনেস, কিন্তু আসলে আই উইটনেস না, এরা সংক্ষেপ এখানেই শেষ। তারপরে যখন বার করলো, আরেকটা ঘটনা আপনারা শুনছেন, রমেশ বলছে যে সালমান শাহকে শেষে প্রাণ ছিল ওই সময় মারা হয়েছে, তারা বলা হয়েছে তাকে শেষ করা হয়েছে। আমরা যে প্রথম জানছি ওরা চিঠি পাইছে বলে পকেটে, বলছে আবুল বলছে তার পকেটে তো পায় নাই, তারা গোসল করাইছে। তারা কে পারমিশন দিল সামিরাকে যে গোসল করাও আর ই করো? তো আমরা তো জানলাম না, আমরা না জানতেই তারা সব করে ফেলছে। আচ্ছা যাই হোক, তারপরে যখন আমি বুকের মধ্যে কিন্তু সাদা কাপড়ের বুকে আমি রক্ত দেখছি, দেখে আমার সাধারণ মনে আমি বলছি আমার ছেলেকে কাটলো কে, কারণ মরা মানুষের তো এরকম হয় না সাধারণত শুনছি। তখন অনেকেই বলছেন, আমার হাজব্যান্ডও বলছেন পরে যে তুমি এগুলো কী বলতেছো, পাগল হয়ে গেছো নাকি। এখন রমেশ স্বীকার দিচ্ছে যে প্রাণ ছিল। তখন ওই ডাক্তার কি হিন্দু ডাক্তার বাড়ি আর তেজেন্দ্রলাল দাস তারা নাকি আসছেন, এসে ওনারা বলছেন এটা শেষ করতে হবে ওনাদের নির্দেশে। এখন আমার অনুরোধ থাকবে সরকারের প্রতি এবং যারা প্রশাসনিকভাবে সিআইডির কাছে যে তেজেন দাস ডক্টর বাড়িকে এনে জিজ্ঞাসাবাদ করা হোক এবং তারা এই যে এটা করেছেন যেটা সেকেন্ড টাইম, সে তার প্রাণে হয়তো বাঁচতে পারতো, বাঁচানো যেত। আর প্রথম যখন আসামিরা তাকে মারা গেছে বলে তারা যে সার্টিফিকেট, তারা ইঞ্জেকশন দিয়েছে, তারা ক্লোরোফর্ম করেছে, অনেক কিছু। তারপরে যখন সেকেন্ড টাইম করছে এদেরকেও ঠিক সেমভাবে সমানভাবে শাস্তি দেওয়া হোক, তাদেরও ফাঁসি আমি একটা দাবি জানাচ্ছি।